আসসালামু আলাইকুম দর্শক। মঞ্জুর আলম পান্না। আমরা হেডলাইন করেছি মুখোমুখি সাহস ও সত্যের প্রতীক মঞ্জুর আলম পান্না। কি দেখেছিলেন, কি দেখছেন? পান্না অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য শুভেচ্ছা। আমি মুক্ত বাতাসে আপনাকে পেলাম। আমার মনে আছে আপনাকে যেদিন নিয়ে গেল যে সেই ঘটনার দুদিন আগেও আমার দর্শকদের সাথে আপনার কথা হয়েছে। আমি শুধু এটুকু স্মৃতিচারণ করে শুরু করতে চাই। আমি বুঝেছি গত এই ৩ মাসে দর্শকদের মাঝে দর্শকদের মনে আপনার কতটুকু জায়গা আছে। প্রতিনিয়তই চেষ্টা করেছি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। একবারও কার্পণ্য করিনি। আমার দর্শকরা প্রতিবাদ করেছেন। প্রতিনিয়ত তারা আপনার খোঁজ জানতে চেয়েছেন। আমি যতটুকু সম্ভব দর্শকদেরকে আপনার খোঁজ জানিয়েছি এবং এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনার আপনার অবস্থান, আমাদের অবস্থান, সমান্তরাল এই অবস্থান এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলতে থাকবে। মানে আমি জেল জীবন, জেলের অভিজ্ঞতা অলরেডি আমরা জেনেছি। আপনি অনেকের সঙ্গেই কথা বলেছেন টেলিভিশনে, মিডিয়ায় কথা বলেছেন। সেদিকে যাওয়ার আগে আমার খুব আগ্রহ যে বাংলাদেশ আপনি সত্য বলে গিয়েছেন এই আপনার সাথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগে সেই বাংলাদেশ যা দেখে গিয়েছিলেন ৩ মাস পর বের হয়ে খুব কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? কেমন দেখতে পাচ্ছেন এই দেশ? কেমন আছে? আপনার চোখে, মঞ্জুর আলম পান্নার চোখে আমি দেখতে চাই। আমরা সেটাই বলেছি যে কি দেখেছিলেন আর এখন কি দেখছেন? কোন পরিবর্তন, কোন উন্নতি বা কোন আশার আলো? মঞ্জুর আলম পান্না। আমরা খুব এরপর চমৎকার বাদবাকি প্রশ্ন করেছেন। মুনিয়া ভাই খুব চমৎকার প্রশ্ন করেছেন। মানে এত চমৎকার যে এর উত্তর দেয়া না দেয়া সমান কথা। তারপরে উত্তরটা অবশ্যই দিতে হবে। তার আগে আমি আপনি সহ যারা সবাই বাংলাদেশের এত অসংখ্য মানুষ, শুভনাধ্যায়ী, বন্ধু, দর্শক এবং দেশের বাইরে থেকেও যারা প্রতিবাদ করেছেন, আমার মুক্তির প্রার্থনা করেছেন, একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন তারা স্টেটমেন্ট দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। সবার প্রতি আমার অতল শ্রদ্ধা। আ ভালো আছি, এখনো পর্যন্ত ভালো আছি। কিন্তু মুক্ত বাতাসে আপনি যে শব্দটা উচ্চারণ করলেন, নিঃসন্দেহে মুক্ত বাতাসে আমরা কেউ নেই। কখনো ছিলামও না। আ আর স্পেসিফিক্যালি যদি জেল জীবন থেকে বের হওয়ার কথা বলেন যে সেখান থেকে বেরিয়ে মুক্ত বাতাস, না। এখনো মাথার উপরে খড়গ ঝুলছে। একটা অবর্ণনীয় মানে এই মামলাটিকে কি হিসেবে উল্লেখ করব আমি ঠিক জানি না। আ একটা নাটকীয় মামলা। যাই হোক ঝুলে আছে। কোন বাংলাদেশ ৩ মাস পর এসে দেখলাম। এইটা তো বলা না বলার সমান কথা। শুধু ৩ মাস কেন? ১৫ মাস আগে ২০২৪ এর ৫ আগস্ট যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে স্বপ্ন, আ যে আশাবাদ নিয়ে একটা পরিবর্তন হয়েছিল, আওয়ামী লীগ সরকারের পতন দেশের অধিকাংশ মানুষ চেয়েছিল। কেন চেয়েছিল? যে একটা গণতান্ত্রিক পরিবেশে যাবে। একটা সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে, একটা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে এবং বলা হচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য তো এখন সমাজের সব জায়গায় প্রকট। ১৫ মাসের কথা আমি বলছি। ৩ মাস তো সেখানে সামান্য, তাই না? ৫ ভাগের ১ ভাগ। অতএব কোন পরিবর্তন আসেনি। বরং পরিবর্তন মানে ইতিবাচক পরিবর্তন আসেনি। পরিবর্তন যেটি হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় যা ছিল তার চেয়ে উত্তরোত্তর ভয়ংকর পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি তাত্ত্বিক কণ্ঠে বলতে পারি। আ এই তো আমি একবারে ১৫ মাসের কাহিনী বললাম। আপনি ৩ মাস জানতে চেয়েছেন, আমি বোনাস দিয়ে দিলাম ৫ গুণ। মানে আমাদের একটা আগ্রহ মনে হয় যে মানে সেটা তো একটা আলাদা দুনিয়া। জেল একটা আলাদা দুনিয়া নিঃসন্দেহে। তো আগ্রহের জায়গাটা হচ্ছে যে কেউ জেলে গেলে মনে হয় যে আমরা একটু খোঁজ নেই। আমাদের কাছের আরো অনেক মানুষ আপনার এখানে শো করতেন, আমাদের এখানে শো করতেন। আবু আলম শহীদ খান সাবেক সচিব, কলিমুল্লাহ এবং আপনি একা নয় সেদিন মঞ্চ ৭১ এর ১৫ জনকে নিয়ে যাওয়া হলো। ১৬ জন। কেমন আছেন তারা? ১ নাম্বার ১৬ জন এবং ২ নাম্বার হচ্ছে যে বাংলাদেশের জেলে বিনা বিচারে মানে ৫ আগস্টের পরে জাস্ট ধরা হয়েছে অকল্পনীয় আ কাল্পনিক অভিযোগে অনেক মানুষকে। আমি শুধু যে আওয়ামী লীগের কথা না বলি। আওয়ামী লীগ ধরেই নিলাম এই সরকারের চোখে আওয়ামী লীগ দোষ। আওয়ামী লীগ দোষে জেলে রাখা যায় বছর জুড়ে। তার বাইরে অনেক মানুষ আছেন। কেমন দেখেছেন এই মানুষগুলো যারা চিহ্নিত দাগী সন্ত্রাসী না। যেমন আপনাদের উপরে তো একটা খুব চিহ্নিত সন্ত্রাসী সিল দেওয়া হয়েছিল। ঠিক এই টাইপের মানুষগুলো জেলে কেমন আছেন? কেমন আছেন আপনার সাথের সঙ্গীরা? আর আবু আলম শহীদ খান অথবা নাজমুল হাসান কলিমুল্লাহ তাদের সম্পর্কে কি কোন তথ্য আপনার কাছে আছে? আ ঐদিন ২৮ আগস্ট আমাদের ১৬ জনকে আটক করা হয়। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ, প্রফেসর কার্জন সহ, আমি এবং আরো ১৩ জন। আর পরবর্তীতে সাবেক ২ সচিবকে আটক করা হয়। আবু আলম শহীদ খান ভাই এবং শফিকুল ইসলাম ভূঁইয়া।
এই মোট 18 জনেই একই মামলায় মঞ্চ ৭১-এ। যাই হোক, আহ তাদের যে খুব ভালো থাকার কথা নয়। আর সবার সাথেও দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ নাই। তখন এই ১৬ জনকে বিভিন্ন সেলে দেয়া হয়েছে, বিভিন্ন ভবনে রাখা হয়েছে। তারপরে আবার কেরানীগঞ্জ থেকে নেয়া হলো কাশিমপুর কারাগারে। এখন সবচেয়ে স্পর্শকাতর এবং আবু শহীদ খানের বা শহীদ খান ভাইয়ের কথা জিজ্ঞেস করেছেন, অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহর কথা বলেছেন। আ তারাও নিশ্চয়ই কেউ ভালো নেই। আ আমার সাথে অধ্যাপক কলিমুল্লাহ সাহেবের দেখা হয়েছিল একবার। আর কারো সাথে দেখা হয়নি। অধ্যাপক কার্জনের সাথেও দেখা হয়নি। যেহেতু সব ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায়। এক জায়গায় তো আর রাখিনি। আম আপনি সাধারণ মানুষের কথা বলছিলেন যাদের বিরুদ্ধে মানে কাল্পনিক অভিযোগ। অসংখ্য মানুষ। যারা কোনদিন রাজনীতি করেনি। যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কখনো জড়িত নয়। এমন অসংখ্য মানুষকে নিয়ে রাজনৈতিক মামলা দেওয়া হচ্ছে। সো কল্ড রাজনৈতিক মামলায় সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে আটক দেখানো হচ্ছে। এমন অনেক কাহিনী আছে যেগুলো বলতে গেলে আপনার এই ধরনের শো মিনিমাম ৮ থেকে ১০ টা করা লাগবে। যদি প্রত্যেকের কাহিনী বর্ণনা করতে হয়। ১৮ বছরের নিচের ছাত্রদেরকেও আটক করা হচ্ছে। যারা ঢাকা শহরে ১ম এসেছে তাদের অনেককেও আটক করা হচ্ছে। মানে এই আটকগুলো কেন আমি জানি না। মানে আমি জানি, যতদূর জানি আপনি জানেন যে পুলিশের একটা টার্গেট থাকে প্রতিদিন গ্রেফতারের বিভিন্ন মামলায় দেখানো। মানে তাদের তৎপরতাটা দেখানো যে আমরা আজকে এত মানুষকে আটক করেছি। আসলে কাদেরকে আটক করা হয়? এগুলো তো পুরনো কাহিনী। এগুলো নতুন কিছু বলার নয়। এবং সেইভাবে হয়তো করা হচ্ছে, নয়তো কেন তাদেরকে আটক করা হচ্ছে এভাবে? বিনা দোষে, বিনা অপরাধে। এবং আমার কাছে যেটি বলেছে যে যশোরের ৩ বন্ধু ঢাকা শহরে এসেছিল। ডাক্তার দেখাতে যায় একটা ক্লিনিকে। ওইখানে তার পাশে হয়তো কোনো ওয়ান্টেড আসামি ছিল। তো পুলিশ এসে মানে তারা আ ৩ বন্ধু মিলেই চা খেতে নামে ক্লিনিকের নিচে। পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করে যে তাদেরকে এভাবে ট্রিট করে হয়তো তাদের মধ্যে সেই তাদের ওয়ান্টেড আসামি রয়েছে। যখন তারা বলল যে, "না আমরা কেউ মানে আমাদের মধ্যে কেউ এরকম কেউ নেই।" তখন তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছিল। একটা পর্যায়ে পাশ থেকে আরেক এসআই যিনি নেতৃত্ব দিচ্ছিলেন ওসি কে বলছিলেন ওই থানার যে, "স্যার আজকে তো টার্গেট ৭০ জনের। সন্ধ্যা ৭ঃ০০ বাজে আমাদের ৫০ জন হয়েছে।" তখন উনি বললেন, "তাই নাকি? তাহলে উঠাও।" আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? কি সুন্দর। সংখ্যা পূরণের জন্য মানে টার্গেটেড সংখ্যা ফুলফিল করার জন্য নিরীহ মানুষদেরকে নেওয়া হচ্ছে এবং তারা ৬ থেকে ৭ মাস জেলে রয়েছে। একটার পর একটা মামলা দেয়া হচ্ছে। একটার পর একটা মামলা। এ তো গেলাম যে তারা প্রাপ্তবয়স্ক। স্কুল পড়ুয়া, এসএসসি শিক্ষার্থী যে কোনদিন ঢাকা শহরে আসেনি। তাকেও ২৪শে সেপ্টেম্বর আওয়ামী লীগের একটি মিছিল হওয়ার কথা ছিল ফার্মগেট থেকে। সেই ফার্মগেটে বসে খাচ্ছিল। পুলিশ তাকে সুন্দরভাবে খাওয়ার জায়গা থেকে তুলে নিয়ে দিল। এগুলোকে আপনি কি বলবেন? এবং এই যে ইসমাইল নামে যে ছাত্রের কথা আমি বললাম, এসএসসি পরীক্ষার্থী। আমি বিভিন্ন জায়গায় তার কথা বলেছি। তার জীবনটা তো নষ্ট হওয়ার পথে। ইসমাইলের মতো আরো অনেকে আছে যারা কোনদিন রাজনীতি বোঝেনি দূরের কথা, রাজনীতি বোঝার দূরের কথা, ঢাকা শহরে পর্যন্ত আসেনি। জীবনে ১ম বারের মতন বিভিন্ন কাজে ঢাকা শহরে আসছে। কোচিং করার জন্য আসছে। তাদের কাউকে আটক করা হয়েছে। হ্যাঁ, আমি বলছি না যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে আটক করা হচ্ছে না। আবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এ ধরনের সন্ত্রাসী কোনো কর্মকান্ডের সঙ্গে যুক্ত নয়। অথবা ঝটিকা মিছিলে অংশ নিয়েছে এমন এমন ব্যক্তিও রয়েছে যে মিছিলে অংশ নেয়নি, তাদেরকে আটক করা হচ্ছে। সবজি বিক্রেতা, উবার ড্রাইভার তাদেরকে আটক করা হচ্ছে। মানুষের মানে ব্যবসা-বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিচ্ছে এমন অনেককে আটক করা হয়েছে যে দিনের পর দিন জেলে আটক থাকতে তাদের ব্যবসা-বাণিজ্য একেবারে বন্ধ হওয়ার পথে। পরিবার, পরিজন তারা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। এবং এই কাহিনী হ্যাঁ, আওয়ামী লীগের সময় হয়েছে। অনেক নিরাপরাধ মানুষ আটক হয়েছে। একেকজনের নামে শত গায়েবী মামলা হয়েছে তৎকালীন বিরোধী দলের যারা ছিলেন। সত্য কথা। কিন্তু তখন তো মানুষ জামিন পেয়েছে। মুক্ত বাতাসে মঞ্জুরুল আলম হওয়ার পর থেকেও পান্না জামিন সাংবাদিক। পেয়েছে। এখন জামিন পাচ্ছে না সহজে। জামিন হওয়ার সঙ্গে, সঙ্গে আরেকটা মামলা দিয়ে দেওয়া হচ্ছে। কি অদ্ভুত একটা পরিস্থিতি। এই করে একটার পর একটা মামলা জামিন হয়, আবার একটা মামলা। এই করতে একেকজনের ৮ মাস, ১০ মাস, ১২ মাস হয়ে যাচ্ছে। আপনার এই গল্পগুলো যদি আমি তো একটা সংক্ষিপ্ত বর্ণনা দিলাম। এই গল্পগুলো যদি ডিটেইল বলা যায়, আপনার সারারাত কেটে যাবে গল্প শুনতে। এই হচ্ছে অবস্থা এবং মানুষ ট্রমার মধ্যে চলে যাচ্ছে যারা সাধারণ মানুষ।
অপরাধীদের ধরুক, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের সঙ্গে যারা জড়িত, যে নিষিদ্ধ করার পরেও অ্যাক্টিভিটিস চালাচ্ছে, তাদেরকেও ধরা হোক। আইনের জায়গা থেকে আমরা বিন্দু মাত্র প্রতিবাদ করব না। কিন্তু কেন নিরীহ মানুষগুলোকে আটক করা হচ্ছে? কি চলছে এখানে? বিশেষ করে বাণিজ্য চলছে, ধরে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে, এই প্রশ্নগুলো যদি জাগে, এবং এই প্রশ্নগুলো শুধু জাগা নয়, এই প্রশ্নগুলো সামনে এসেছে এবং তারও অনেক ক্ষেত্রে অনেক বিষয় আছে। এই মানুষগুলো বের হলে তাদেরকে হয়তো সামনে হাজির করা যাবে। আমি এই মুহূর্তে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। না, আ নিশ্চয়ই এই যে আপনি যেরকম বললেন যে ৮ দিন ১০ দিন কেটে যাবে, ৮টা-১০টা শো লেগে যাবে এই জেল জীবনের কথা। নিশ্চয়ই কোনো একদিন লিখবেন, আমরা পড়ব। আমি একটু সমসাময়িক ঘটনার দিকে একটু নজর দিতে চাই। আপনি জানেন যে শেখ হাসিনা মামলার রায় হলো। রায় হলো, আদালতে রায় হলো, সবকিছুই ঠিক আছে। আদালত রায় দিয়েছে, আদালতের বিষয়। উচ্ছ্বাসও করে। যেহেতু তার পক্ষ-বিপক্ষ আছে, আওয়ামী লীগের পক্ষ-বিপক্ষ, শেখ হাসিনার পক্ষ-বিপক্ষ উচ্ছ্বাস করতে পারত, মিষ্টি বিতরণ করতে পারত। একদল হঠাৎ করে এসে ধানমন্ডি ৩২ আবার ভাঙতে হবে এবং মানে অধিকার বলছে যে সরে যাক, আমরা এটা ভাঙবো, ভেঙে তো চলে যাবো। মনে হয় যেন অন্যের একটা বাড়ি ভাঙাটা এটা একটা অধিকার পর্যায়ে। আমার আপনার বিশ্লেষণ জানার ইচ্ছা যে ধানমন্ডি ৩২ ভাঙতে এটারে আর কি ভাঙলে পরে এই ক্ষোভটা তাদের যাবে? মানে কেন আবারও নিশ্চয়ই ঘটবে। আপনারা জানেন যে শেষ পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এটাকে আপনি মানে এটা যে ট্যাকেল দিতে পেরেছে পূর্ণাঙ্গ তা না। একটা বিদেশি ওহি ফোন এসছে, সেই ফোনে বলা হয়েছে যে আপাতত থাকুক, বাকিটা আমরা পরে ভাঙবো বা পরে একসময় করব। এত আক্রোশের জায়গা এখানে কেন? কি মনে হয়? দেন আমরা তার আরেকটা কারণ প্রশ্ন করব। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের এই ব্যক্তি, এই মানুষটি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে। এটাই তার অপরাধ। এবং যারা এই রাষ্ট্র চায়নি পাকিস্তান থাক, খুব স্বাভাবিক হিসাব। তারাই তো সেই আক্রোশ থেকে এই জায়গাগুলোতে কাজ করছে। নইলে কেন বারবার একটা পোড়া বাড়ি, একটা ভাঙা বাড়ি, একটা তার একটা বিশেষ অংশ বিরান ভূমিতে পরিণত হয়েছে, তার উপরে এত আক্রোশ থাকবে কেন? খুব স্বাভাবিক কথা। ৫ই আগস্ট পুড়িয়ে দেওয়া হলো, লুটপাট করা হলো। ২৪ এর ৫ আগস্ট। ২৫ এর ৫ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। হয়তো কোনো একটা অংশ টিকে আছে এখনো। সেটাও তাদের ভয়। মনে করেছে এটি থাকলে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকবে, ইতিহাস থাকবে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন রয়ে যাবে। আক্রোশটা তো ওইখানে। কিন্তু আমার প্রশ্ন, মানে এ করে কি মনে করেন যে গত ১৫ মাসে তো হবে, তাই না? ১৩ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় ১৬ মাস। বিষয় হচ্ছে যে এই ১৬ মাসে তো অনেক কিছু হয়েছে। মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে, বঙ্গবন্ধুর অসংখ্য ভাস্কর্য ধ্বংস করা হয়েছে, বঙ্গবন্ধুর নাম, তার স্মৃতিচিহ্ন যেখানে যা আছে বইয়ের পাতা থেকে উঠে ফেলা হয়েছে, মুছে ফেলা হয়েছে, ৩২ গুড়িয়ে দেওয়া হলো। আপনি আমাকে একটা মানুষ দেখান, একটা মানুষ বঙ্গবন্ধুর প্রতি সামান্য শ্রদ্ধা ছিল অথবা অটল শ্রদ্ধা ছিল। সেই অটল শ্রদ্ধা থেকে কেউ ১ ইঞ্চি পরিমাণ নড়েছে কিনা? অথবা যার সামান্য শ্রদ্ধা ছিল, তার শ্রদ্ধাটা নিচে না নেমে নিশ্চয়ই আমি মনে করি আরো বেড়েছে। কিন্তু একটা মানুষ দেখান যে শ্রদ্ধা কমেছে। এত সব কাহিনী করতে, করতে। আমি বলতে চাচ্ছি এগুলো করে কোনো লাভ আছে? একটা আদর্শকে হত্যা করা যাবে? বঙ্গবন্ধু তো একটা দেশের, মানে এই দেশের একটা ব্যাপক জনগোষ্ঠীর কাছে একটা আদর্শ। যে বঙ্গবন্ধুর নাম উঠিয়ে দেন। তার নাম ফলক যেখানে আছে সব উঠিয়ে দেন। তার ভাস্কর্য ধ্বংস করে দেন। ৩২ নম্বর গুড়িয়ে তো আর বাকি নাই কিছু। তারপরেও কি একটা মানুষের মন থেকে তার নামটা টলানো গেছে? যায়নি তো। কিন্তু ওই মানুষগুলো মনে করে যে এটা করলেই বোধহয় সম্ভব। এটা করলেই বোধহয় বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো মুছে ফেলা সম্ভব। এজন্যই তারা এই উন্মাদনাগুলা করছে। কিন্তু লাভ নেই তো। আর আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বললেন যে পুরোপুরি সফল হয়নি। সফল তো দূরের কথা। যেটা করেছে মানে এটা সরকারের সম্মান ভাবমূর্তি রক্ষার জন্য করেছে বরং। সমালোচিত হয়েছে চারিদিক থেকে। ৫ ফেব্রুয়ারি যেভাবে গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। এবার মনে করছে না একটু বাধা দেই। না দিলে কেমন হয়? তাও দিয়েছে, তার জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু একটা মানুষকে আটক করেছে। আপনি নিজেই বললেন যে এই যে বঙ্গবন্ধু ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করা বা এই মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো যেমন ইচ্ছে গুড়িয়ে দেওয়া, এগুলো মনে হচ্ছে যেন তাদের অধিকার। আমরা তাই দেখলাম যে অধিকার হয়তো তাদের সরানোর জন্য কিছুটা আনরেস্ট তৈরি হয়েছিল। কিন্তু একটা মানুষকে আটক করেছে? করেনি তো। যদি এইগুলো ভায়োলেন্স হয়ে থাকে, মব হয়ে থাকে,
তাহলে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে এই মানুষগুলোর সবাইকে আটক করার কথা, তা তো করেনি। বরং আমাদের এক্সাম্পল দিই, ২৮শে আগস্ট মঞ্চ ৭১ অনুষ্ঠানে যারা মব ক্রিয়েট করলো, মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করলো, তাদের কিছু হলো না। অথচ এই রক্তাক্ত মুক্তিযোদ্ধাদেরকেই আটক করা হলো, আমাদেরকে আটক করা হলো। আমি তো একজন সাংবাদিক হিসেবে গিয়েছিলাম, আমাকে আটক করা হলো। কোথায় আছি আমরা? এখন এই কথাগুলো বলতে গেলেই ফ্যাসিবাদের দোষী হিসেবে আখ্যা দেওয়া হয়। কোনো সমস্যা নেই। নির্যাতন করেছেন, আরো হয়তো হবে। কিন্তু সত্য কি চাপা থাকবে? চাপা তো থাকে না। এই আরকি। এটা এটা খুব সুন্দর একটা স্টাইল ১৫ মাস চলছে যে এদেশে এই যে আপনি যেই ঘটনাগুলো বললেন জেলখানায় যে অন্যায় অবিচার দেখে এসছেন, এগুলোর প্রতিবাদ করলেই ফ্যাসিবাদের দোসর। মানে কোনোভাবেই যদি বলেন যে আওয়ামী লীগ সরকারের সময় অন্যায় অবিচার প্রতিবাদ যে লোকটা করেছে, সেই লোকটা এখন অন্যায় অবিচারের প্রতিবাদ করলে সে ফ্যাসিবাদের দোসর হয়ে যাচ্ছে। আমি আরেকটু আপনাকে ধরে দেব পান্না, আপনি জানেন যে ১৫ আগস্টে তো আপনি ছিলেন না। আপনি দেখেছেন যে এত কিছুর পরেও গত ১৫ আগস্টে কি প্রতিফলন ঘটেছে ৩২ নম্বরে। আর আপনাদের মঞ্চ ৭১ তো অনেক বড় ঘটনা, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে নিয়ে গেছে। এই তো সেদিন ১ সপ্তাহ আগে শেখ হাসিনার মামলা সংক্রান্ত ঘটনা, একজন নারীকে প্রকাশ্যে লাঠি দিয়ে আরেকজন নারী পিটালো। এর ভিডিও আছে। এটা এর চেয়ে তো আর কোনো অন্যায় নাই। আমি রাস্তায় একটা মানুষকে পিটালাম। তো এটা এর চেয়ে তো আর প্রতিষ্ঠিত কোনো অন্যায় নেই। কিন্তু যে আক্রান্ত হলো তাকেই জেলে নিয়ে গেল। তার পরের দিন দেখা গেল। যাক, না, আপনি যাওয়ার আগে, আপনাকে জেলে নেওয়ার আগে আপনি দেখেছিলেন যে জুলাই সনদ নামে একটা জিনিস হচ্ছিল বাংলাদেশে। এবং মনেই হচ্ছিল যে যারা আছে দেশে, অন্তত রাজনীতি যারা করতে পারছে এখন, বিএনপি, জামাত ইসলামী, তারা মিলে একটা কিছু করছে। তাদেরকে কপি-টপি পাঠানো হলো, আপনি দেখে গেছেন। কিন্তু বের হওয়ার পরে নিশ্চয়ই খবর পেয়েছেন যে এখন গণভোট, আনঅফিশিয়ালি আমরা জানি বিএনপি বলতে গেলে এই গণভোটের বিপক্ষে। আর তারপরও এই সরকারের প্রধান উপদেষ্টা আজকে বলেছেন উৎসব মুখর মিলন মেলা, সাংঘাতিক রকম ইলেকশন একটা হবে। যেখানে বিএনপি মহাসচিব আজকে এসে বলছেন যে আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছি। রয়টার্স দেখলাম বলছে যে বাংলাদেশ অন্ধকার সময় কাটিয়ে উঠতে পারছে না। এবং এরকম নানাবিধ চ্যালেঞ্জ, কতগুলা বলবো বলেন? দেশে একটা বৃহৎ অংশ নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে। আপনার আগের বিশ্লেষণ আমার দর্শকদের নিশ্চয়ই মনে আছে। আপনি বলছিলেন যে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব না। এখন আপনার বিশ্লেষণ কি? একটু মাথায় রাখার জন্য অনুরোধ করব। তত্ত্বাবধায়ক সরকারের রায়টা আছে আগামীকাল। মঞ্জুর আলম পান্না। এখন আমি সমসাময়িক অবস্থাটা আপনার চোখে জানতে চাই। নির্বাচন, এই যে এত উৎসব, এত আয়োজন, ডিসিতে আজকে মিটিং হলো। আমরা কি সেই নির্বাচন নামে সোনার হরিণটা, যেটা আমরা দেখতে চাই, বলা হয় যে আওয়ামী লীগ ৩ বার, হ্যাঁ ৩ বার ৩ টি নির্বাচন হয়নি। ওগুলো ১৪, ১৮ আমরা সবসময় বলেছি, ২৪ এ কোনো নির্বাচন হয়নি। সেই সোনার হরিণকে আমরা এখন খুঁজে পাবো? না, সোনার হরিণ তো সোনার হরিণই। সোনার হরিণ কিভাবে পাবেন? এবং আম আপনি বলছিলেন আমি জেলে যাওয়ার আগে যা বলেছিলাম যে আমি কনফিউজড, আমি বলছিলাম যে নির্বাচন হবে না বর্তমান সরকারের অধীনে। সেই আশঙ্কাগুলো আরো তীব্র হয়েছে। আমি তো আর গণক ঠাকুর নই। আমি আ অ্যাস্ট্রোলাইজারও নই যে আমি খুব ফোরকাস্টিং করলাম এবং সেটাই বাস্তবায়ন হবে। আমি চাই আমার যে আশঙ্কা বা মানুষের মধ্যে এখনো পর্যন্ত যে সন্দেহের দানাগুলো ক্রমশ আরো শক্তিশালী হচ্ছে, মানে মজবুত হচ্ছে, সেগুলো সব মিথ্যা প্রমাণ হোক। অন্তত আমি যেটা মনে করি আমার ধারণাও যেন মিথ্যা প্রমাণ হয়। সর্বান্তকরণে চাই একটি নির্বাচন হোক। কিন্তু আমার ধারণা, মানে এখনো যেটা মনে করি যে সেটি বোধহয় সম্ভব না। এবং এই যে নির্বাচন হতে যাচ্ছে, ৫ আগস্টের কথা আমরা বলছিলাম। পরিবর্তনটা কি হলো? আমরা তো একথাই বলছিলাম ৫ আগস্টের আগে বিএনপিকে বাদ দিয়ে যেভাবে আ মানে ২০২৪, ১৮ কিংবা ১৪ যাই বলি না কেন, যে নির্বাচনগুলো হয়েছে কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ তো এটাকে সমর্থন করতে পারে না। এবং আমরা বারবার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছিলাম। এবং এই কথাগুলো বলতে গিয়ে বলা হলো আমাদেরকে বিএনপি জামাতের দালাল। বারবার করে বলা হলো। এর বাইরে তো আরো অনেক ধরনের খেসারত আমাদেরকে দিতে হয়েছে অনেকভাবে। সেগুলো নাই যাই। তাহলে আমরা চেয়েছিলাম একটা অংশগ্রহণমূলক নির্বাচন, সত্যি একটা গণতান্ত্রিক নির্বাচন। তো লাভটা হলো কি? আওয়ামী লীগ বিএনপিকে ছাড়া নির্বাচন করেছে। এখন আওয়ামী লীগকে ছাড়া আর সবাই নির্বাচন করবে। এই তো। তাহলে কি পার্থক্য হলো? এত রক্ত, এত প্রাণ। যদিও সেই প্রাণগুলো কারা কেড়ে নিয়েছে সেটা নিয়ে তুমুল একটা বিতর্ক আছে। তাহলে এই নির্বাচন যদি হয়ও, তার মধ্য দিয়ে কি পরিবর্তন আসবে? শক্তিশালী কোনো সংসদ গঠিত হবে এবং অবশ্যই একটা ভঙ্গুর দুর্বল সংসদ গঠিত হবে যদি কিনা এই অবস্থার মধ্য দিয়ে কোনো নির্বাচন হয়। আদৌ নির্বাচন হয় কিনা আমি জানি না। যদি হয় সেক্ষেত্রে বলছি। সেটার মধ্যেও তো একটা অনিশ্চিত বাংলাদেশের দিকে গেলাম।
আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, সারা জীবন নিষিদ্ধ করে রাখবেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করে কয়জন মানুষকে মানে এই দল থেকে ছুটানো যাবে? একটা সময় না একটা সময় তো আবার ফিরে আসবে। যেহেতু সরকার নিজেই বলছে সাময়িক নিষেধাজ্ঞা। তার মানে কি? পুরোপুরি নিষিদ্ধ তো করেনি আওয়ামী লীগকে। তারপরে সরকারের বক্তব্য অনুযায়ী আবার আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ যদি আবার স্বমহিমায় এবং গণতান্ত্রিকভাবে ফিরে আসে, সেই আফটার নির্বাচন যে সরকার গঠিত হবে, সেই সরকারের স্থায়িত্ব কি খুব মজবুত হবে? এবং ঘনঘোর অন্ধকারের দিকেই বরং আমরা যাত্রা করেছি এবং সেই যাত্রা অব্যাহত আছে। আমার মনে হয় সামনে খুব ভয়ংকর সময় আসছে। আগের চেয়েও আরো ভয়ংকর সময়। মানে আমরা আরেকটু গভীরে যাব যদি আপনার হাতে সময় থাকে। তার আগে দর্শকদের অনুরোধ কয়েকটা কমেন্ট পড়ে শোনানোর জন্যে। তার মধ্যে একজন নিয়মিত দর্শক উনি রেগুলার কমেন্ট করেন। ধন্যবাদ এই আইডিটা থেকে। ইউরো বাংলা হার্ট এখন বিচার সাক্ষীর উপর ডিপেন্ডেবল হয় না। এখন বিচার সাক্ষীর উপর ডিপেন্ড হয় না, বিচার হয় ইউটিউব, ফেসবুক কন্টেন্টে বক্তব্য নিয়ে তাদের উদ্ধৃতি তুলে ধরে সাক্ষী দরকার নাই। এই ইউনূস তৎকালীন আদালত। এটা অনেকটা হচ্ছে ওই যে অডিও রেকর্ড যেই কথাগুলো বিচারে তুলে ধরা হয়েছে সেগুলো নিয়ে। ৩,২০০ জন নির্মম পুলিশ হত্যার বিচার নিয়ে কিছু বলুন। আপনার সাম্প্রতিক এই বক্তব্য খুব আলোচিত হয়েছে। একজন দর্শক রিকোয়েস্ট করেছেন এই ৩,২০০ কিনা সংখ্যা তো করতে যাওয়া যায়নি এটা বলার জন্য। আরেকজনের কমেন্ট এটা পড়ে আমি পড়ছিলাম এতক্ষণ। আমার মনে হচ্ছে যে ওনাকে আমাদের ২৪-এর আগের যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগে যোগ দেওয়ানো দরকার। ইনিয়ে বিনিয়ে দালালি দুটাই বাটপার। আমরা গর্বিত এই বাটপারি করে। উনি প্রায়ই কমেন্ট করেন দেখি। তো আমার মনে হয় ওনাদের টলারেন্সির জায়গাটা ওই ২৪-এর আগের যে আওয়ামী লীগ ছিল। আমি জালাল সাহেব আপনাকে রিকোয়েস্ট করবো আপনি এর আগের আওয়ামী লীগে, এখনকার আওয়ামী লীগে না, আগের আওয়ামী লীগে যোগ দিন। আওয়ামী লীগ জাতীয় পার্টি ১৪ দল সহ অন্যান্য দলগুলো অংশগ্রহণ ছাড়া কখনোই গ্রহণযোগ্য হবে না। নির্বাচন হয়ে গেলেও দেশে শৃঙ্খলা ফিরবে না। যেটা আপনি বলছিলেন। আপনার দুইজনকে প্রচন্ড ভালোবাসি নিরপেক্ষতার জন্য। ধন্যবাদ দর্শক। মান্না, আপনি জানেন যে কয়েকদিনের মধ্যে আপনি জেল থেকে বের হওয়ার পরে আরো খবরটা আরো জোরদার হয়েছে। ভারতের সংবাদ মাধ্যমের প্রতি সরকারের প্রচন্ড ক্ষোভ আমরা দেখেছি। প্রকাশ্যেই সরকার ঝেড়েছেন। আবার ভারতের অনেক সংবাদ মাধ্যমও বাড়াবাড়ি করেছে, নিঃসন্দেহ করেছে। বাংলাদেশের এই বিতর্কটা এখন আমরা যাচ্ছি না যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন কতটুকু কি হয়েছে, কতটুকু হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের সংবাদ মাধ্যমে খুব তীব্র অভিযোগ যে লস্কর-ই তৈয়বা বাংলাদেশে ঘাঁটি করছে। তারা এদিক থেকে ফ্রন্ট খুলে ভারতে হামলা করতে চায় এবং দিল্লি বাস্টের পরে আলোচনা হয়েছে। ভারত নতুন ৩টি গ্যারিসন খুলেছে বাংলাদেশে একদম সীমানা ঘেঁষে, লালমনিরহাট ঘেঁষে। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজকে অজিত দোভালের সঙ্গে সকাল ১১টায় মিটিং করেছেন। সেখানে তিনি অন্য একটা প্রোগ্রামে গিয়েছিলেন। আপনি গভীরভাবে এর আগেও ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করেছেন। সবশেষ এই যে অবস্থাগুলো, সেগুলোর প্রেক্ষিতে আপনার ভারত বাংলাদেশ সম্পর্ক এবং আপনি জানেন যে আপনি জেলে থাকা অবস্থায় পাকিস্তানের জেনারেলরা ঘুরে গেছেন। তাদের প্রচুর মন্ত্রী, উপপ্রধানমন্ত্রী তারা রেগুলার আসা যাওয়া করতেন। পাকিস্তানের সঙ্গে অনেক রকম বাণিজ্যিক আলাপ। পাকিস্তান আমাদেরকে উপহার হিসাবে বলবো ২৫ টন কোকেন পাঠিয়েছে। হ্যাঁ? তো সার্বিক পরিপ্রেক্ষিত আপনার বিশ্লেষণ জানতে চাই। ভারত বাংলাদেশ রিলেশন মাঝখানে পাকিস্তান। আম প্রত্যেক রাষ্ট্রই তো তার নিজের স্বার্থটা দেখবে, তাই না? ভারতের অনেক ধরনের দাদাগিরি সুলভ আচরণ আমরা দেখেছি, অনেক দেখেছি। যেটি বাস্তবতা। কেন সেগুলোর উপযুক্ত জবাব দেয়া হয়নি, এটাও তো আমরা সমালোচনা করি। নতজানু পররাষ্ট্রনীতি। এই নতজানু পররাষ্ট্রনীতি শুধুমাত্র আওয়ামী লীগ আমলে ছিল তা নয়। প্রতিটা সরকারের আপনি দেখবেন যে এই সরকার যে এত ভারত বিরোধিতা করছে, এত ভারত বিরোধিতা করছে এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে যেই বিতর্কিত চুক্তিগুলো রয়েছে সেগুলো বাতিল করতে হবে এরকম একটা রব তোলা হয়েছিল। একটা চুক্তি বাতিল করা হয়েছে? এতই যদি বিতর্কিত চুক্তি হয়ে থাকে সেগুলো একটা বাতিল করেনি কেন? এবং আমাদের উপদেষ্টাদের কেউ বলছিল যে এরপর থেকে আমরা বুক দেখাবো, পিঠ নয়। কোথায় দেখানো হয়েছে? শুধু বক্তব্য বিবৃতিতে প্রচার করলেই তো হবে না। আমি বলছিলাম যে প্রত্যেক রাষ্ট্র তার নিজের সুবিধার্থেই তার পররাষ্ট্রনীতি চালিয়ে যায় কিংবা তার কর্মকাণ্ড চালিয়ে যায়। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। ভারত যে এই সরকারের প্রতি এতটা অ্যাগ্রেসিভ হলো শুধুমাত্র আওয়ামী লীগ সরকার না থাকার কারণে, শেখ হাসিনার পতনের কারণে? নিশ্চয়ই না। ভারত তার সিকিউরিটির জন্য থ্রেট মনে করেছে এখন যারা বিহাইন্ড দ্য স্ক্রিন কাজ করছে সরকারের পেছনে। এবং আমরা দেখেছি প্রকাশ্যে ভারতকে অনেক ধরনের হুমকি দেওয়া হয়েছে যেগুলো কোনো প্রয়োজন ছিল না। ভারত আক্রমণ করবে, ভারত ওইখানে গিয়ে নরেন্দ্র মোদীকে নাকি টেনে হিঁচড়ে নামাবে বলেন। এইসব বালখিল্য কথাবার্তা কোনো প্রয়োজন হয়?
এবং খোদ সরকারের শীর্ষ পর্যায় থেকে নানান ধরনের আপত্তিজনক মন্তব্য করা হয়েছে। কদিন আগে রাজনাথ সিং যে ভাষায় কথা বললেন, অবশ্যই আমাদের কাছে এটি আপত্তিজনক মনে হতে পারে। আমাদের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, অবশ্যই আমি বলছি এখানে আপনার ওপেন স্পেসে যে এগুলো আপত্তিজনক আমাদের দৃষ্টিতে। কিন্তু তারা যে বলছে সেই পরিবেশটা কারা সৃষ্টি করেছে সেটিও তো দেখা দরকার। যার কারণে ভারত যে অবস্থায় দাঁড়িয়েছে, যে অবস্থায় আছে, এতে অবাক হওয়ার কিছু নেই। আপনি একটু খেয়াল করেন, আটলান্টিক কাউন্সিল আজকে একটি প্রতিবেদন দিয়েছে। মার্কিন থিংক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিল। সেখানে উইলসন সেন্টারে, মার্কিন গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক মাইকেল কুগেলম্যান একটা কথা বলেছেন। যদিও উনি বিস্তারিত কিছু বলেননি। উনি বলেছেন যে শেখ হাসিনার রায়ের পর ভারত বাংলাদেশের নির্বাচন কেন্দ্র করে কৌশল বদলাচ্ছে। কি কৌশল হতে পারে সেটা? তার মানে কৌশল যেটাই হোক, কৌশল তো অবলম্বন করবে এবং যে কৌশলই অবলম্বন করুক এটা তাদের স্বার্থেই করবে। তার মানে এটি আমাদের জন্য আপনি আ যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, ভালো মন্দ যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, ভারত কিন্তু বসে থাকবে না। এটা আগেও বলেছি। আমার নিজের চ্যানেলে আমি নিজে একা বক করেছি যে ভারত বসে থাকবে না। আওয়ামী লীগের জন্য যতটুকু যা করার করবে। আক্ষরিক অর্থে হয়তো শোনা যেতে পারে আওয়ামী লীগের জন্য। কিন্তু আওয়ামী লীগ ছাড়া তারা এখনো পর্যন্ত তাদের বিশ্বস্ত বন্ধু খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এই সরকারের উপরেও আস্থা রাখতে পারত। ওই যে বললাম একটু আগে, যেভাবে হুমকি-ধামকি দেওয়া হয়েছে, যেভাবে তিক্ততা গভীর থেকে গভীরতর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। সো তারা তো মনে করছে যে আওয়ামী লীগ ছাড়া আর তাদের কোন গতি নেই। এখন তো এটা তারা তাদের হিসাব মতো চলবে। আমার ধারণা ভারত বসে থাকবে না। যদিও বর্তমান সরকারের সাথে সম্পর্কটা উন্নয়ন, যেকোনো রাষ্ট্র নতুন, নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করে। কিন্তু ভারত ফ্রম দ্য বিগিনিং ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে অবস্থান করছে। কখনো সরব হচ্ছে, কখনো মৌনতা অবলম্বন করছে। যেভাবেই হোক বিরোধিতা করছে। এবং আমার মনে হয় সেখান থেকে এখনো সরেনি, বরং তারা তাদের অবস্থান আরো শক্ত করেছে। এটি আমার ধারণা। আমার ধারণা। আর পাকিস্তান, পাকিস্তানের সাথে এত অন্তরঙ্গতা আমাদের। কিভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করে? হ্যাঁ, এই একবিংশ শতাব্দীর যুগে এসে আমরা মনে করি না যে কারো সাথেই আমাদের দূরত্ব রাখা উচিত। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন দরকার। তাতে লাভ যতটুকু মানে অল্প হোক আর বেশি হোক, একেবারে নাই হোক। অবশ্যই পাকিস্তানের সাথেও আমরা আমাদের সম্পর্কের উন্নয়ন ঘটানো যেত। যদিও পাকিস্তান আমাদের জন্মের শত্রু, মানে জন্মের সময়কার শত্রু। আমাদের কি বলবো? যাই হোক, এগুলো নতুন করে কিছু বলার নেই পাকিস্তান সম্পর্কে। এখন কথা হচ্ছে তার সাথেও সম্পর্ক উন্নয়ন প্রয়োজন। কিন্তু লাভটা কি হবে? এত মাখামাখি করা হলো, যেখানে ভারতের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি প্রকাশ্যে বলেন ভারতের সঙ্গে যে সার্জিক্যাল স্ট্রাইক হলো সেখানে তুলনামূলকভাবে ভারত মানে পাকিস্তানের কিছুটা এগিয়ে যাওয়া ছিল। ক্ষয়ক্ষতির দিক থেকে কম হয়েছে তাদের। তারা সেটিকে তাদের বিজয় হিসেবে উল্লেখ করেছে এবং বিজয় হিসেবে উল্লেখ করে বলছে যে এটা ৭১ এর প্রতিশোধ। তার মানে কি? ৭১ তো তারা ভোলেনি। তারা ৭১ এর প্রতিশোধ নিতে চায় ভারতের উপর এবং obviously বাংলাদেশের উপর। তো সেই রাষ্ট্রটিকে আমরা বিশ্বাস করব কিভাবে? এবং এই রাষ্ট্রে সেই পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহকে বাংলাদেশের জনক ঘোষণা দাবি করা হয়। তার জন্মদিন উদযাপন করা হয়। এবং এই যে নানান পর্যায়ের কর্মকর্তা পর্যায়ের ব্যক্তিদের আনাগোনা, এটি তো ভারতের ভালো চোখে নেওয়ার কথা নয়। মাঝে ভারতের উপপ্রধানমন্ত্রী ইসাক দার তিনি ঘুরে গেলেন। তিনি এসে বললেন, প্রথমে বললেন যে পাকিস্তান তার পুরনো ভাই বা সহোদরকে খুঁজে পেয়েছে। বাহ! এত, এত প্রেম, এত প্রীতি বাংলাদেশের প্রতি। আবার এসে ক্ষমা চাওয়ার ইস্যুতে তিনি বললেন, "এইভাবে কথা বলবেন না আপনারা।" সাংবাদিকদের থ্রেট করে গেল। কি দুর্বিষ মানে মানে এটা কি বলা যেতে পারে? আ ভয়ংকর তার ঔদ্ধত্য এখানে এসে প্রকাশ করে গেলেন। এবং ক্ষমা চাওয়ার ইস্যুতে বললেন যে, "ক্ষমা তো অনেকবার চেয়েছে। কোথায় ক্ষমা চেয়েছে? কিভাবে চেয়েছে?" এই যে মাখামাখি, এই যে ঔদ্ধত্য প্রকাশ বাংলাদেশের বুকে এসে, ভারতের চিরশত্রু তো পাকিস্তান এবং পাকিস্তানের সাথে এখন এই মুহূর্তে যে মাখামাখি, এটা ভারত নেবে ভালো চোখে? ভালো চোখে নিক আর না নিক, আমাদের লাভটা কি? এত যে সম্পর্ক উন্নয়ন, তার মধ্য দিয়ে আমাদের কি বাণিজ্যের সম্প্রসারণ হচ্ছে? হ্যাঁ, একটা দিকে তো অবশ্যই হয়েছে। সরকারি কর্মকর্তাদের উইথআউট ভিসা, পাসপোর্ট তারা যেকোনো সময় পাকিস্তান চলে যেতে পারবে, এ ধরনের একটা চুক্তি হয়েছে। সেই চুক্তি কেন? কি উদ্দেশ্যে? আর এর মধ্যে দিয়ে কার কি লাভ হবে? লাভ যে কাদের হবে তা তো বুঝতেই পারছি। তার এখানে নাই বললাম। না আমরা শেষ দিকে এসেছি, অনেকটা সময় নিলাম। একটা ইন্টারেস্টিং কমেন্ট আছে আমার সামনে। কমেন্টটা আমি অনেকক্ষণ ধরে নিয়ে বসে আছি। কমেন্টটা একজন করেছেন এমডি তৌহিদ।
আমার পরিবারের সবাই বিএনপি দল করে, কিন্তু ৫ আগস্টের পর থেকে সবাই চুপ। আমার মনে হয় আওয়ামী লীগ ভালো ছিল। এটা আসলে তিনি বিএনপিকে ঘৃণা করছেন ব্যাপার বোধহয় এরকম না। একটা আফসোস এবং অনেক অন্যায় অবিচার হয়েছে যেগুলো বিএনপি এখন এসে বিএনপি মহাসচিব আজকে বলেছেন, মবের বিরুদ্ধে কথা বলেছেন। আমি শেষ যেই টপিকটা দিয়ে আজকে বিদায় নিতে চাই সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের রায়। অনেকে আশাবাদী হন যে কোর্ট এমন একটা কিছু রায় দিবে যে মানুষ এবার নিঃশ্বাস নিয়ে নতুন কিছু দেখতে পারবে সব। পাশাপাশি এই গত ৩ মাসে আমরা দেখেছি মানুষের মধ্যে বিকল্প একটা কিছু। কেউ এমনও বলে যে সেনা শাসন দরকার। কেউ এমন বলে যে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার, একটা তত্ত্বাবধায়ক নির্দলীয় নিরপেক্ষ সরকার। তত্ত্বাবধায়ক সরকারের রায় সামনে রেখে আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা এখন সিচুয়েশন এ রাজনৈতিক এত বিরোধ বিভাজন, আওয়ামী লীগ জাতীয় পার্টি তো নাই। দেশে যারা আছে বিএনপি জামাতের মধ্যেও বিরোধ। এগুলোর সমাধানের পথ এখন কি হতে পারে? আজকে আপনার এই বিশ্লেষণটা দিয়ে শেষ করতে চাই। দেখুন, তত্ত্বাবধায়কের রায় যেটি হবে, জানি না তো যে কি হবে। তবে আমাদের সবার আশা ছিল যে তত্ত্বাবধায়ক ফিরে আসবে। মাঝখানে যে জটটি পাকানো হলো, এটা তো বিএনপিও চেয়েছিল যে তত্ত্বাবধায়ক ফিরে আসুক। তাদের পক্ষ থেকেও তো একটা আপিল করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পক্ষ থেকে। এর পাশাপাশি আম সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সাহেব, যিনি ঐকমত্য কমিশনে আছেন, আ আমার খুব প্রিয়ভাজন একজন ব্যক্তি, শ্রদ্ধাভাজন ব্যক্তি ডক্টর তুফাইল আহমেদ, তিনিও একটা আপিল করেছিলেন। তো গত সেপ্টেম্বরে সম্ভবত রাইট, মানে এই বিষয়ে শুনানি হয়েছে অক্টোবরে। পিছিয়ে ২ মাস পিছিয়ে দেয়া হলো, মানে নাকি সেপ্টেম্বর, আমার ঠিক আমি এই মুহূর্তে রিকল করতে পারছি না। যাই হোক, তো ওখানে প্রশ্ন ছিল যে প্রধান বিচারপতি প্রশ্ন উত্থাপন করেছিলেন, তত্ত্বাবধায়ক যদি ফিরে আসে কবে থেকে তা কার্যকর হবে? এবং এই প্রশ্নের উত্তরে আ আইনজীবী শিশির মনির এবং সম্ভবত অ্যাটর্নি জেনারেল, আমার যদি ভুল না হয়ে থাকে, তারা সবাই বলেছিলেন যে এই টার্ম এবার না। অন্তত না, এবার না। মানে পরবর্তী নির্বাচন থেকে এটা কার্যকর হবে তত্ত্বাবধায়ক। সো সমস্যা আছে। যারা চেয়েছিলেন তারা এখন এই কথা বলছেন। তারপরেও তো রাজনীতি সেই বলে কিছু নেই। দেখা যাচ্ছে রায়টা হয়তো এই মানে এই নির্বাচন থেকেই হতে পারে। এখন বিএনপির ধারণা যে বিএনপি সরব ছিল তত্ত্বাবধায়ক ইস্যুতে। দেখুন, যার জায়গা থেকে প্রয়োজন অনুযায়ী এই তত্ত্বাবধায়ক বিষয়টি ব্যবহার করছে। একসময় আওয়ামী লীগের দাবি ছিল, বিএনপি মানেনি। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন দিল। দিয়ে আবার বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক মেনে নিল। আওয়ামী লীগের যে দাবি ছিল তত্ত্বাবধায়ক, সেই আওয়ামী লীগ এসে আবার তত্ত্বাবধায়ক উঠিয়ে দিল। আবার যেই বিএনপি মানতে চায়নি তত্ত্বাবধায়ককে, পাগল আর শিশু ছাড়া তত্ত্বাবধায়ক বোঝে না, এরকম মন্তব্য করা হয়েছিল দলটির পক্ষ থেকে। সেই বিএনপি আবার তত্ত্বাবধায়কের দাবি করল। আবার এসে আবার সেই তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপি আবার বলছে, না এই সরকার এই নির্বাচন থেকে নয়, পরবর্তীতে। অদ্ভুত একটা খেলা। এই খেলার শেষ নেই। মনে হচ্ছে একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে তত্ত্বাবধায়ক ইস্যুটি। অতএব আদালতের মাধ্যমে কি রায় আসে আমি জানি না। আমি শুধু আমার আ ধারণার কথা বলেছি যে খেলা হচ্ছে। তবে এমন কোন খেলা হয়তো হতে পারে যে সত্যি এই নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক শুরু হয়ে গেল। তখন আমি তো সবসময় বলছি যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হওয়া সম্ভব নয়। এটা আমার ধারণা। আমি চাই ধারণা ভুল হোক। অথবা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে একটা প্রাথমিক আশ্বাস দেয়া হয়েছে, সেটিও সম্ভবত হবে না। এটিও আমার ধারণা। আমি চাই এটিও মিথ্যা প্রমাণিত হোক। চাই যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক উপায়ে এবং অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হোক। পান্না সবশেষ আমরা শেষ করে দিতাম কিন্তু দর্শকদের একের পর এক আমি কমেন্ট তাদের মন্তব্য দেখতে পাচ্ছি। একটা হলো আপনি পুলিশ হত্যা নিয়ে যে প্রসঙ্গটি এর মধ্যে খুব আলোচিত হয়েছে, আপনি নতুন করে তুলেছেন। সেইটা দর্শকরা আবার আপনার কাছে শুনতে চায় এবং একটা মূল্যায়ন চায় যে ৩ মাস পরে এখন এনসিপি কে আপনি আবার কেমন দেখছেন? এনসিপি তো মানুষের সঙ্গে, এনসিপি মানে কি, এখন তো এনসিপি গত কয়েক মাস হলো গঠন হয়েছে। এখন এনসিপি তো না, এনসিপিতে যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল বা অভ্যুত্থানের, তাদের দ্বারা তো মানুষ প্রতারিত হয়েছে। তারা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলেছিল। তারা গণতন্ত্রের কথা বলেছিল। তো তাদের এক্টিভিটিস আমরা দেখেছি, বুঝতে পেরেছি কি গণতন্ত্র কায়েম হয়েছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে একটি কথা বলেছেন, মব ভায়োলেন্স করে গণতন্ত্র রক্ষা করা সম্ভব না বা গণতন্ত্র উদ্ধার করা সম্ভব না। এগুলো তো তাদের মুখ থেকে আসছে। অতএব আমরা আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। আমরা বিএনপিকেও মানুষ প্রত্যাখ্যান করেছিল। সবাই টেস্টেড, সবার পরীক্ষা হয়েছে। এবং জাতীয় পার্টি থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ। বাকি ছিল তরুণদের কাছ থেকে কিছু পাওয়া। তাদের চোখে আমরা স্বপ্ন দেখতে চেয়েছিলাম। সেই স্বপ্ন তারা নিজেরাই ভঙ্গ করেছে। কি ধরনের রাজনীতি এখন চলছে খুব ভালো কথা। এই কথাগুলো বলতে গেলে না নিজেকেও দোষী, অপরাধী মনে হয়। তার কারণ এই তরুণদের পক্ষ নিয়েই তো আমরা আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছিলাম। চেয়েছিলাম তো। কেন চেয়েছিলাম? যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক
পদ্ধতিতে অংশগ্রহণমূলক নির্বাচন এবং তার মধ্য দিয়ে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা যদি আগামীতে গড়ে ওঠে, তার বদলে আমরা কি দেখলাম? অনেক, অনেক কাহিনী আছে, এগুলো বললে বলে শেষ করা যাবে না। এবং আপনি পুলিশ হত্যার কথা বলছিলেন। পুলিশ হত্যার প্রসঙ্গটি এটি এসেছে আরকি। টকশোতে আমি বলছিলাম যে শেখ হাসিনার যে বিচার হলো, বিচারটা তো সবাই চায়। সবাই। যা কিছু ঘটেছে ৫ আগস্টের আগে এর দায় সরকার এড়াতে পারে না। দায় সরকার এড়াতে পারে না। আমি কিন্তু সেন্টেন্সটা এভাবে বলছি। বিচার অবশ্যই হতে পারে। কিন্তু সেই বিচার নিয়ে তো এরই মধ্যে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এমনকি গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলো, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, আইসিজি, আ আ আটলান্টিক কাউন্সিল, যুক্তরাষ্ট্রের থিংক ট্যাঙ্ক এবং আন্তর্জাতিক যত গণমাধ্যম আছে, এই বিচারের রায়টিকে কি সাপোর্ট করেছে? করেনি তো। এবং যে কথাটি কেউ বলছে না, আমি অনেকদিন ধরে বলছি, আওয়ামী লীগ যদি হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে থাকে তাদের বিচার হবে। আর যদি অন্য কেউ ঘটিয়ে থাকে তারও বিচার হতে হবে। কিন্তু আমরা কি দেখছি? তাদের বিচার হচ্ছে না। কাদের বিচার? আমি স্পষ্ট করে বলতে চাই। জাতিসংঘ যখন বলল যে ১৪০০ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কোন পর্যন্ত হয়েছে? ২০২৫ এর ১৫ই আগস্ট পর্যন্ত। জাতিসংঘর মানবাধিকার বিষয়ক হাই কমিশন তারা চেয়েছিল এটা ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত, ২০২৪ এর ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত যতগুলো নিহতের সংখ্যা ঘটেছে, মানে ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলো সব তদন্ত করবে। সরকারের পক্ষ থেকে মৃদু আপত্তি বা তীব্র আপত্তি করা হলো না। ১৫ই আগস্ট পর্যন্ত। কেন ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হলো না? তখন সংখ্যাটি আরো বাড়তো। আমরা ধারণা করতে পারি। আচ্ছা, ১৫ই আগস্ট পর্যন্ত। তো ১৫ আগস্ট পর্যন্ত তারা বলল ১৪০০ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং সরকার যেখানে বলছিল যে ৫ আগস্ট পর্যন্ত ৮৩২ জন নিহত হয়েছেন ছাত্র জনতা। তাহলে ১৪০০ থেকে ৮৩২ জন বাদ দিলে থাকে ৫৬৮ জন। সেই ৫৬৮ জনকে কারা হত্যা করল? তখন তো আর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। তাহলে সেই হত্যাকাণ্ডের বিচার সম্বন্ধে কিছু বলা হচ্ছে না কেন? এবং এই ১৪০০ যে হত্যাকাণ্ড, ১৪০০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সরকারের এমন ধরনের ট্রিট আমরা দেখতে পাচ্ছি, এমন ধরনের উপস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে ১৪০০ মানুষ আওয়ামী লীগের সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। whereas যেখানে গভর্নমেন্ট নিজেই বলছিল যে ৮৩২ জন। আর জাতিসংঘের হিসাবও ১৫ই আগস্ট পর্যন্ত, আওয়ামী লীগ সরকারের পতনের আর ১০ দিন পর্যন্ত। এবং ৫ আগস্টের আগ পর্যন্ত যে পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। সেসব পুলিশ হত্যাকাণ্ডের কৃতিত্বের দাবিদার এখন এনসিপি, জামাত এবং বিএনপির নেতারাও। তারা তো ওপেন টক শোতে বলেছে। যে যার মতো করে বলছে। ওই পুলিশ, ওখানকার পুলিশ আমরা হত্যা করেছি। ওখানকার পুলিশ আমরা হত্যা করে আমরা ঝুলিয়ে রেখেছি। তারা বলছে ওপেন। আমার কথা তো নয়। এগুলো রেকর্ডেড অলরেডি। এবং ৫ আগস্টের আগে সত্যি কথা যে আমরা দেখেছি, হ্যাঁ, আওয়ামী লীগ, যুবলীগের বা ছাত্রলীগের ক্যাডাররা নেমেছিল। মিরপুরে ওপেন দেখলাম ফায়ার করতে যুবলীগের ক্যাডারদের। তাদের গুলিতে কেউ না কেউ মারা গেছে, বা ধরুন কেউ মারা যায়নি। কিন্তু আমরা তো সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারব না। এই জায়গায় যেমন আওয়ামী লীগের দায় আছে, অবশ্যই এগুলো বিচার করতে হবে। কিন্তু পাশাপাশি যারা পুলিশ হত্যা করলো, যারা স্নাইপার রাইফেল ব্যবহার করে সাধারণ মানুষকে হত্যা করলো, এই স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল? তার প্রশ্ন তো সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, আজকে যিনি পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি তো শপথ নেওয়ার ৪ দিনের মধ্যে যখন, বা ২ দিনের মধ্যে যখন আ সেই সময়ে আহত আনসার এবং পুলিশ সদস্যদের দেখতে গেলেন, তিনি তো বললেন যে, "এই স্নাইপার রাইফেলের গুলি কোত্থেকে এলো? স্নাইপার রাইফেল তো পুলিশের কাছেই থাকার কথা নয়।" তাহলে সেই স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছিল? এবং ৫ আগস্ট যে থানাগুলোতে অসংখ্য অস্ত্র লুট করা হলো, সেই অস্ত্রগুলো কাদের কাছে রয়েছে? এসব কেন বিচারে আসছে না? আসছে না বিধায় শেখ হাসিনার বিচারের রায় নিয়ে প্রশ্ন আরো ঘনীভূত হচ্ছে। এমনিই আন্তর্জাতিক মানদণ্ড মেইনটেইন করা হয়নি। এগুলো হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্পষ্ট করে বলছে, জাতিসংঘ বলেছে। তারা বলছে যে সাক্ষীদেরকে সঠিকভাবে জেরা করার সুযোগ দেওয়া হয়নি উভয় পক্ষকে। এবং অতি দ্রুত এই বিচার কার্যক্রম শেষ হয়েছে। আসামির অনুপস্থিতিতে এই বিচার কার্যক্রম শেষ হয়েছে। আসামির পক্ষে যথোপযুক্ত আইনজীবী নিয়োগ করার সুযোগ দেওয়া হয়নি। এগুলো আমাদের কথা নয়। আমরা বলবো আর আমাদেরকে বলবেন ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের দালাল। যদি শুধুমাত্র আমাদের কথা হতো, বলতে পারতেন। তাহলে কি ফ্যাসিবাদের দোসর জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আটলান্টিক কাউন্সিল কিংবা ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ সব আওয়ামী লীগ টাকা দিয়ে কিনে নিয়েছে?
না, অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এবং অনেকটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। দর্শক ১,০০০ চেয়ে কমেন্ট করছে। আমি আর সেদিকে যেতে চাই না। আমি শুধুমাত্র আপনার শারীরিক, মানসিক আমি এটুকু দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট শোর দিন আপনার স্বাস্থ্যগত যে অবস্থা ছিল অনেকটাই নিশ্চয়ই আপনি ইউজ করেছেন। আমরা আপনার সার্বিক সুস্থতা, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সফলতা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।